আসসালামু আলাইকুম। বিগত ২০২৪ সনের ৫ই আগস্ট আওয়ামী লীগের সরকার কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক দলের যে পতন হয়েছে, সেই পতন হওয়ার পর কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন রয়েছে, সেই রাজনৈতিক অঙ্গনে অনেকটাই বাহ্যিকভাবে অস্তিত্ব সংকটের মুখে পড়ে আছে। এখানে অস্তিত্ব সংকট বলতে মাঠ পর্যায়ে যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সয়লাভ করতে পারেনি। কারণ বিগত ১৫ বছর আওয়ামী লীগের যে দাপট ছিল, আওয়ামী লীগের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা অনুযায়ী পতনের পর আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু বিশাল কোনো মিছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোনোভাবেই করতে পারেনি। আর এটি মূলত হয়েছে আওয়ামী লীগ এক প্রকার নেতৃত্ব শূন্যতায় ভোগার কারণে। যদিও আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শীর্ষস্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরা তাদের মধ্যে যে নেতৃত্ব সংকট রয়েছে, সেই নেতৃত্ব সংকটটি অনেক ঢালাওভাবে প্রকাশ করেন না। তবুও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন পর্যালোচনা করলে এটি নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নেতৃত্ব সংকট কিন্তু তৈরি হয়েছে। এবং সেই নেতৃত্ব সংকটের মাধ্যমে বা সেই নেতৃত্ব সংকট থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যনির্বাহী কমিটির মিটিংগুলো হয়েছে, সেই মিটিংয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব বা যে গুঞ্জন কিংবা যেই তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েক শতাধিক নেতাকে সাংগঠনিকভাবে রদকরণ করার একটি প্রক্রিয়া আওয়ামী লীগ হাতে নিয়েছে। মূলত এর পিছনে তৃণমূল নেতাকর্মীদের এক ধরনের ক্ষোভ কাজ করছে এবং ইতিমধ্যে বিশ্লেষক থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন রয়েছে, সেই রাজনৈতিক অঙ্গন বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে বেশ ঢালাওভাবে কিন্তু প্রচার প্রচারণা হয়েছে কিংবা আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। মূলত যারা তৃণমূলের নেতাকর্মীদের দেশে অসহায় অবস্থায় রেখে বিদেশে দলের রাজনৈতিক সম্পৃক্ততা যেটি রয়েছে সেটির সাথে বিচ্ছিন্ন হয়ে আরাম-আয়েশি জীবন যাপন করছেন এবং বিভিন্নভাবে অর্থকড়ি কামিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এবং সেই অর্থকড়ি থেকে বর্তমানে আওয়ামী লীগের দুরবস্থায় থাকা নেতাকর্মীদের কোনোভাবে সাহায্য সহযোগিতা করছেন না। এর কারণেই কিন্তু এই ক্ষোভ তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন দেশে কিংবা দেশের বাইরে, তারা কিন্তু ঐকমত্য পোষণ করেছেন যে সেই সকল নেতাকর্মীদের তারা দল থেকে সাংগঠনিকভাবে বহিষ্কার করবেন। এখন পর্যন্ত কিন্তু তথ্যের উপরই এই বিষয়টি রয়েছে। কোনো দৃশ্যমান কার্যক্রম কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে এটি ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ খুবই দ্রুত তাদের এই পরিকল্পনা বা তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং সেটি দৃশ্যমান হবে। তবে এর বিষয়ে বিস্তারিত যে তথ্যসমূহ পাওয়া গেছে, সেই তথ্য অনুযায়ী সেই সকল নেতাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বাংলাদেশের জনগণ পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কিনা, এই বিষয়টি নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা কিন্তু তৈরি হয়ে আছে। যদিও সাধারণ জনগণের বিভিন্ন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা YouTube অ্যাক্টিভিস্ট দ্বারা প্রচারিত হলেও বাংলাদেশের গণমাধ্যম কিংবা অন্যান্য যে সকল গণমাধ্যম রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কোনো ধরনের তথ্য প্রচার করেন না বা তথ্য প্রচার করা থেকে বিরত থাকেন। তবে ইতিমধ্যে কিন্তু আমরা রাজনৈতিক যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট ভিডিও তারা বানিয়ে থাকেন, বিচার বিশ্লেষণ করে থাকেন। তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিতর্ক আমরা লক্ষ্য করেছি এবং অনেকে কিন্তু তাদের বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছেন প্রকৃতপক্ষে যে শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কেউ বলছেন যে আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে শেখ হাসিনার আমলে অর্থাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন সেগুলো অবকাঠামো থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ের হিসাব নিকাশ করে মন্দের ভালো শেখ হাসিনা বিষয়টি তুলে এনেছেন এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আবার অনেকেই কিন্তু তাদের মতামত উপস্থাপন করেছেন যে আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হলে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে এবং এর পরবর্তীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে। এখন মূলত এখানে কোন বিষয়গুলো সবথেকে বেশি কাজ করছে? সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যে বিএনপি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বর্তমানে এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি তৃতীয় অবস্থানে থাকে সবসময়। যদিও বর্তমানে মাঠে আওয়ামী লীগ নেই কিংবা
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি কিংবা আওয়ামী লীগ আসা নিয়েও এক ধরনের বাকবিতণ্ডিতা রয়েছে কিংবা নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। এবং সেইসব থেকেই ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের আসন্ন নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেছে ২০২৬ সনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আসা নিয়ে অনেকটাই অনিশ্চিত বার্তা চলে আসছে। তবে এই অনিশ্চয়তার সময় বিএনপি যেহেতু সবথেকে বড় রাজনৈতিক দল সেই হিসেবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু এখানে সবথেকে বেশি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে পট পরিবর্তন হচ্ছে কিংবা বিএনপি যেভাবে ক্ষমতায় যাওয়ার পূর্বেই তাদের নেতাকর্মী দ্বারা তাদের যে সমর্থক রয়েছে কিংবা তাদের যেভাবে মানুষ পছন্দ করত আওয়ামী লীগ শাসন আমলে, বিশেষ করে তাদের নানামুখী নির্যাতন নিপীড়নের কথা শুনে কিংবা নানামুখী নির্যাতন নিপীড়ন হতে দেখে মানুষ এক প্রকার সমর্থন দিত যে ক্ষমতার যদি পরিবর্তন হয় তাহলে তারা ভবিষ্যতে, অর্থাৎ আমি শেখ হাসিনার আমলের কথা বলছি বা আওয়ামী লীগের শাসন আমলের কথা বলছি, তখনকার সময়ে মানুষ বলতো যে বিএনপিকে তারা নির্বাচিত করবে। কিন্তু বর্তমানে অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তী এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেভাবে নানা ধরনের বিতর্কের সম্মুখীন হচ্ছেন কিংবা তাদের রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে যেভাবে বিতর্কিত হচ্ছেন, তাতে বাংলাদেশের জনগণ, আমি মনে করি তাদের একান্ত সমর্থক যারা রয়েছেন তারা ব্যতীত যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মকাণ্ডে নানাভাবে ক্ষুব্ধ হচ্ছেন। এবং এই ক্ষুব্ধতার ফলশ্রুতিতে কিন্তু বিএনপি যে অদূর ভবিষ্যতে জনগণের যে সমর্থক রয়েছেন বা জনগণের যে সমর্থন রয়েছে সেই সমর্থন সম্পূর্ণভাবে পাবে বলে কিন্তু মনে হচ্ছে না। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে বাংলাদেশের জনগণ পুনরায় আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার কিন্তু একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আবার আরেকটি বিষয় এখানে কাজ করছে এবং সেই বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বর্তমানে যে ধরনের নির্যাতন নিপীড়ন চলছে সেই সকল নির্যাতন নিপীড়নের সাথে বিগত আওয়ামী লীগের শাসন আমলের সময় যেভাবে আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই কম। আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু বিএনপির নেতাকর্মী কিংবা জামাতের নেতাকর্মীদের সাধারণত বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে অর্থাৎ প্রশাসনিকভাবে বিভিন্নভাবে জেল-জুলুমে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বাড়িঘরে কিন্তু কোনোভাবে হামলা করেনি বা তাদেরকে একদমই যে বাড়িসহ উচ্ছেদ করা দেওয়া হয়েছে এরকম কোনো বিষয় কিন্তু লক্ষ্য করা যায়নি। আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই যে মব জাস্টিস বর্তমানে যেটি হচ্ছে সেটি কিন্তু কোনোভাবে ছিল না। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোনোভাবে বিএনপির নেতাকর্মী কিংবা জামাত অথবা অন্যান্য যে সকল রাজনৈতিক সংগঠন বাংলাদেশে তখন ছিল, তারা কিন্তু তাদের নেতাকর্মীদের কোনোভাবে এই যে মব জাস্টিস সেটি করেনি কিংবা তাদের ঘরবাড়িতে কোনোভাবে হামলা করেনি। ২-১ টি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত বর্তমান সময়ে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই করেনি। এই বিষয়টিও কিন্তু জনগণ খুব ভালোভাবে লক্ষ্য করছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারাও কিন্তু লক্ষ্য করছেন। সেই হিসাবে তারা মনে করছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শাসনামলে যখন এত নিকৃষ্ট কর্মকাণ্ড করেনি, তাহলে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এত নিকৃষ্ট নিপীড়ন কেন করা হচ্ছে? সেই হিসাবে তারা মনে করছেন যে আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের ক্ষমতায় না আনলেও তারা তাদের যে একটি ভালো অবস্থানে বসবাস করার অধিকার রয়েছে, সেই অবস্থান বা অধিকারটুকু তাদের ফিরিয়ে দিতে চান। সেই হিসাবে জনগণ যে চিন্তাধারা করছেন, সেই চিন্তাধারা থেকেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, আসন্ন নির্বাচনেও যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, সেই হিসাবে কিন্তু তারা আওয়ামী লীগকে বিরোধী দলেও রাখার একটি প্রবণতা দেখতে পাচ্ছেন। এ প্রসঙ্গে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ রাজনীতি অনেকটাই কিন্তু বাজে দিকে চলে যাচ্ছে। সেই হিসাবে সাধারণ জনগণ কোনোভাবেই কিন্তু তাদের যে উন্নত অবস্থান রয়েছে বা বসবাসের যে বাসযোগ্য পরিবেশ রয়েছে, সেই বাসযোগ্য পরিবেশটি তারা কোনোভাবেই কিন্তু ক্ষতির সম্মুখীন করতে নারাজ। আর এই বিষয়গুলো জনগণ যদি বাস্তব রূপে আসন্ন নির্বাচনে প্রমাণ করে দেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় না গেলেও বিরোধী দলের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু অনেকভাবে জড়িত রয়েছে। যেখানে ভারত আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পক্ষে নানাভাবে কাজ করছে। আবার বাংলাদেশে
অভ্যুত্থান পরবর্তী যে সকল ঘটনাসমূহ ঘটেছে, সেই সকল ঘটনাসমূহ নিয়ে কিন্তু এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামপন্থী উগ্রবাদিতা চর্চা হচ্ছে, এই সকল বিষয় কিন্তু নিউ ইয়র্ক টাইম থেকে অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নানাভাবে প্রকাশ করা হচ্ছে। সেই হিসাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ যারা বর্তমানে দেশের ক্ষমতায় রয়েছেন কিংবা ক্ষমতার বাইরে থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, তাদের নিয়েও কিন্তু এক ধরনের চিন্তা চেতনার উদ্রেক হয়েছে। সেই হিসাবে আন্তর্জাতিক রাজনীতি থেকে অনেকেই মনে করছেন যে পূর্বের শাসনামলে, অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে বা শেখ হাসিনার শাসনামলে অনেকটাই কিন্তু বাংলাদেশ নিরাপদ ছিল এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ভারত ও আমেরিকা অনেকভাবেই কাজ করে যাচ্ছে এবং তাদের কার্যকলাপ এবং বাংলাদেশের সাধারণ জনগণের যে চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আগামী নির্বাচনে যে ফলাফল আসবে, সেই ফলাফলের উপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভবিষ্যৎ রয়েছে, সেই ভবিষ্যৎ কিন্তু অনেকটাই নির্ভর করে।